সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি তাজওয়ার মাহমিদ। 2019-এর বিতর্কিত ডাকসু নির্বাচন ছাড়া প্রায় 3 যুগ ধরে অচল হয়ে আছে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদগুলো। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর ছাত্র সংসদের প্রয়োজনীয়তা অনুভূত হয় আরও বেশি করে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হয় জানুয়ারির মধ্যে ছাত্র সংসদ নির্বাচনের উদ্যোগ নেওয়া হবে। এর ধারাবাহিকতায় দেখা যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হচ্ছে আগামী 1 ফেব্রুয়ারি। আর ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে সরব ছাত্ররা, ফলে ছাত্র সংগঠনগুলোর মধ্যে বিভিন্ন দ্বিধা বিভক্তিও দেখা দিচ্ছে। জাতীয়তাবাদী ছাত্রদল বর্তমান গঠনতন্ত্র সংস্কারের পর নির্বাচন চায়, অনেকেই দ্রুত নির্বাচনের পক্ষে। অতীতে দেখা গেছে এমন মতপার্থক্য কখনো কখনো নির্বাচন অনুষ্ঠানে বাধা হয়ে দাঁড়িয়েছে। বর্তমান পরিস্থিতি কি অতীতের দিকে ঠেলে দিবে, নাকি ছাত্র নেতৃবৃন্দ ঐক্যমতের ভিত্তিতে ডাকসু নির্বাচনের দিকে এগিয়ে যাবে? ছাত্র রাজনীতির নানা দিক নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় ছাত্র সংসদ নির্বাচন। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন নাসির উদ্দিন নাসির, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, এবং তাহমিদ আল মুদাসসির চৌধুরী, কেন্দ্রীয় সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়াও ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন আমাদেরকে। আলোচনার শুরুতে জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। জনগণ কতটা সংস্কার চায় তার উপর নির্ভর করছে ভোটের তারিখ। ব্রিটিশ এমপির সঙ্গে সাক্ষাতে প্রধান উপদেষ্টা। ভোটাধিকার নিশ্চিতে আগামী নির্বাচন হবে নিরপেক্ষ। কোনো চক্রান্তে কখনো মাথা নত করবে না বিএনপি। জনগণের সরকার প্রতিষ্ঠায় এগিয়ে যাওয়ার প্রত্যয় মির্জা ফখরুলের। ন্যূনতম সংস্কার করে 6-7 মাসের মধ্যে নির্বাচন চায় জামায়াত। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে মানুষের প্রত্যাশা জানতে জেলায় জেলায় হবে জনসংযোগ। 6 জানুয়ারি থেকে 6 দিনের কর্মসূচি ঘোষণা অভ্যুত্থানকারী শিক্ষার্থীদের। শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের জনগণের আবেগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ভারত। মন্তব্য সার্জিসের। বিচারের মুখোমুখি করতে দ্রুত ফেরত দেওয়ার দাবি। তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির 4 মামলা বাতিল করে হাইকোর্টে দেয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল। শুনানি হতে পারে রোববার। আমরা আলোচনায় আসতে চাই প্রথমেই নাসির উদ্দিন নাসির, সাধারণ সম্পাদক ছাত্রদল। আপনার কাছে প্রশ্ন করতে চাই, আমি কিছুক্ষণ আগেই বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের একটি মিছিল দেখছিলাম এবং এখানে স্লোগান আসছিল যে মব জাস্টিসের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না। ছাত্রদলের বিরুদ্ধে আসলে কি মব জাস্টিস চলছে? ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমরা খুবই দুঃখের সহিত জানাচ্ছি, সেটি হচ্ছে আজকে কিছুক্ষণ আগে আমাদের সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে আমাদের গণ অধিকার পরিষদের একজন কেন্দ্রীয় নেতা ফারুক হোসেন, ওনার উপর হামলা হয়েছে। কিন্তু যেটি দুর্ভাগ্য এবং একই সাথে এটি উদ্বেগের, সেটি হচ্ছে উনি মানে অনেকটা অচেতন অবস্থায় তিনি এটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উপর দোষারোপ করেছেন। পরক্ষণে গণমাধ্যমে তিনি বক্তব্য দিয়েছেন যে তিনি ভুল বুঝতে পেরেছেন এবং যারা তাকে আমন্ত্রণ করেছিল বিপ্লবী গণ পরিষদ তারাই আক্রমণ করেছে। তারা আবার আক্রমণ করার সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নামটি ব্যবহার করেছেন। এর আগে আপনি দেখেছেন, গত 2 দিন আগে আপনি দেখেছেন যখন সিনেট অধিবেশন চলছিল, সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কিছু নেতাকর্মী ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় ভাইস চ্যান্সেলরের নিকট গিয়েছিলেন। সেখানে খুবই স্বাভাবিক কথাবার্তা হয়েছিল। সেখানে এক শ্রেণীর প্রপাগান্ডা তৈরি করেছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাননীয় উপাচার্য এবং মাননীয় প্রক্টরের উপর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা হামলা করেছে। সেই প্রপাগান্ডাগুলো বিশ্ববিদ্যালয়ের যে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে গ্রুপগুলো রয়েছে, সেখানে এক শ্রেণীর শিক্ষার্থীরা, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা গত 15.5 বছর ধরে বাংলাদেশে যেই ছাত্র সংগঠন গোপনে তৎপরতার মাধ্যমে রাজনীতি করেছে এবং বিশেষ করে 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যারা আত্মপ্রকাশের রাজনীতি করেছে, তারা এরকম প্রপাগান্ডা করেছে। এবং বাংলাদেশে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক নয়, বরং বাংলাদেশে 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের একটি ছাত্র সংগঠন যারা গণ অভ্যুত্থানের সবচেয়ে ক্ষতিগ্রস্ত ছাত্র সংগঠন, সেই সংগঠনের উপর যত ধরনের প্রপাগান্ডা তৈরি হয়েছে সেটিতে আমরা খুবই উদ্বেগ প্রকাশ করছি। এবং সেজন্য আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল একটি তাৎক্ষণিক একটি বিক্ষোভ মিছিল করেছে। সেখানে এই যে কোনো ঘটনা ঘটলে সেটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উপর যে দোষ চাপিয়ে দেওয়ার এক ধরনের যে অপচেষ্টা অথবা যারা এই অপচেষ্টা করছে তাদের বিরুদ্ধে আজকে আমরা
বিক্ষোভ মিছিল করেছি। এই জায়গা থেকে আমরা যেটি বলতে চাই সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এদেশের গণতান্ত্রিক সব আন্দোলন সংগ্রাম করছে, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এবং এদেশের শিক্ষার্থীদের জন্য আমাদের যে আপসহীন সংগ্রাম, সেই সংগ্রামকে ব্যর্থ করার জন্য এক শ্রেণীর বুদ্ধিজীবী, এক শ্রেণীর কথিত ছাত্র সংগঠন তারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিরুদ্ধে অবিরাম প্রোপাগান্ডা করে যাচ্ছে। সেই প্রোপাগান্ডার বিরুদ্ধে আমাদের অবস্থান এবং একই সাথে ফারুকের উপর যে হামলা হয়েছে তার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই বিক্ষোভ মিছিলটি করেছে তার প্রতিবাদে। আপনি বৃহস্পতিবার রাতের ঘটনা টেনে আনলেন, তুললেন, বললেন, সেখানে দেখলাম যে আপনারা বৃহস্পতিবার রাতে একটি বিবৃতি দিয়েছিলেন যে আপনাদের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে, বিভিন্ন গণমাধ্যমে বলছিলেন আপনারা যে ছাত্রদল ডাকসু নির্বাচন চায় না, এমন যে সংবাদগুলো প্রকাশ হচ্ছে সেগুলো আসলে অপপ্রচার। একইভাবে আবার দেখলাম যে ছাত্রদলের 4 নেতাকে কারণ দর্শানো নোটিশ করেছেন ওই সিনেট ভবনের সামনে গিয়ে, কেন মানে প্রক্টরের সঙ্গে বা উপাচার্যের সঙ্গে, যেই অপ্রীতিকর ঘটনা যেটি বলেন আপনার ব্যাখ্যাটা একটু জানতে চাই। না, সেটি হচ্ছে যেহেতু আমাদের একটি সাংগঠনিক স্ট্রাকচার রয়েছে, আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ প্রক্টর বা উপ উপাচার্যের সাথে যদি আমাদের আলাপ আলোচনা চলমান থাকে কোনো বিষয়, সেটি একটি প্রটোকল মেনে আসলে চলবে। বা আমাদের দাবি দাবার বিষয়ে যদি মাননীয় উপাচার্যের কাছে কোনো বিষয় আমাদের ব্যাখ্যা থাকে বা জানার বিষয় থাকে, সেটি আমরা আমাদের সাংগঠনিক স্ট্রাকচার বলে আমরা যাব। কিন্তু আমাদের যেখানে আমাদের কয়েকজন ছাত্রদলের নেতাকর্মী তারা যে অবস্থায় গিয়েছে, আমরা মনে করছি এটি নিয়ম বহির্ভূত হয়েছে, সেজন্য আমরা তাদেরকে শোকজ করেছি। কিন্তু আমরা পরক্ষণে এটি আমরা বিচার বিশ্লেষণ করে দেখেছি এবং গণমাধ্যম আপনি দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রক্টর তিনি গণমাধ্যমে বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কোনো নেতৃবৃন্দুর সাথে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য বা প্রক্টরের কোনো বাকবিতণ্ড হয়নি, সেটি খুবই স্বাভাবিকভাবে কথাবার্তা হয়েছে। কিন্তু তারপরও আমরা এই জন্যই শোকজ করেছি, আমরা মনে করছি যে বিশ্ববিদ্যালয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতৃবৃন্দরা যে অবস্থায় কথা বলেছে সেটি সমীচীন হয়নি। আমরা একটি সাংগঠনিক কাঠামোর মধ্যে যদি কথা বলতাম সেটি অনেক বেশি কার্যকর হতো বলে আমরা মনে করছি, সেজন্য আমরা শোকজ করেছি। এই ঘটনার প্রেক্ষিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা বা সমন্বয়ক মাহিন সরকার বলেছেন যে অভিযোগটি তুলেছেন যে আপনারা প্রক্টর বা উপাচার্যকে হেনস্থা করেছে ছাত্রদল এবং এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়কে হেনস্থা করা, আপনি এই বক্তব্যের প্রেক্ষিতে না, প্রথমত হচ্ছে এটি খুবই উনি যেটি বলেছেন উনি মিথ্যা প্রোপাগান্ডা করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় উপাচার্য মাননীয় প্রক্টর পরের দিনে গণমাধ্যমে বক্তব্য দিয়েছে, আপনি এখনো চাইলে গণমাধ্যমের বক্তব্য দেখতে পারেন, তিনি স্পষ্টতই বলেছেন এরকম কোনো ঘটনাই ঘটেনি। সুতরাং আমরা যেটি বলছি যে বারবার 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উপর যেই ধরনের বিরামহীন প্রোপাগান্ডা চলছে সেটি তারই প্রকাশ আমরা দেখেছি 2 দিন আগে সিনেটে। এবং আজকে তো সবচেয়ে বড় প্রোপাগান্ডা আপনি নিজেও দেখেছেন যে ফারুক হোসেন হামলা করেছে অন্য ছাত্র সংগঠন, সেটিও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উপর চাপিয়ে দেওয়ার অপচেষ্টা ছিল। সুতরাং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ এই কথা বলেছেন তিনি মিথ্যা প্রোপাগান্ডা করছেন এবং একই সাথে আমরা দেখেছি এই প্রোপাগান্ডায় সামিল হয়েছেন গত 15.5 বছর ধরে যারা গোপন তৎপরতার মাধ্যমে রাজনীতি করে 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে বিভিন্ন ক্যাম্পাসে আত্মপ্রকাশের সংস্কৃতি ঘটাচ্ছে, তারা এই ধরনের প্রোপাগান্ডা অংশগ্রহণ করছে। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং তীব্র নিন্দার প্রতিবাদের অংশ হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে আমরা আমাদের সশরীরে আমরা বিক্ষোভ করেছি। আপনার কাছে এই পর্বে শেষ প্রশ্ন, আপনাদের ডাকসু নিয়ে অবস্থান কি? আপনারা কি আসলে বিলম্বে ডাকসু চান নাকি এখনই ডাকসু চান? আমরা এখনই ডাকসু চাই। আজকে আপনার মাধ্যমে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষার্থীদেরকে ঘোষণা দিতে চাই আমরা খুব দ্রুত সময়ের মধ্যে ডাকসু চাই। কিন্তু এর বাহিরে আমাদের 2-1টি বক্তব্য রয়েছে। আমরা যেটি গণমাধ্যমে এর আগেও বলেছি, আপনাকে আজকেও বলছি, সেটি হচ্ছে গত 15.5 বছর ধরে বাংলাদেশে যে প্যাসিবাদ তৈরি হয়েছিল সেই প্যাসিবাদে বাংলাদেশের কোনো ছাত্র সংগঠন, শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল নয়, কোনো ছাত্র সংগঠন বাংলাদেশের কোনো ক্যাম্পাসে নিয়মতান্ত্রিক রাজনীতি করতে পারেনি। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে শিক্ষার্থীরা সবেমাত্র ক্লাসে ফিরে যাচ্ছে, পরীক্ষা অংশগ্রহণ করছে, শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের পাঞ্চলতা ফিরে এসেছে। সুতরাং সাধারণ শিক্ষার্থীরা তো বাংলাদেশে যে কোনো ছাত্র সংগঠনকে বোঝার জন্য বা জানার জন্য একটি নির্দিষ্ট সময় দিতে হবে এবং একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোনো শিক্ষার্থী ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, সেই শিক্ষার্থীদেরকে তো বোঝার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে তো পর্যাপ্ত সময় দিতে হবে। সেই সময়টুকু নিশ্চিত করার জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানিয়েছিলাম। এর আগে আপনি দেখেছেন যে আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু যেই নিয়ম যেই ধারায় চলে সেটি 73-এর আদেশ বলে চলছে। সে আদেশে আমি দেখেছি 2019 সালে কিরকম বিতর্কিত একটু ডাকসু হয়েছিল। আপনি নিজেও গণমাধ্যমের কর্মী হিসাবে জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কুইত মৈত্রী হলে কিভাবে আগের রাতে ব্যালট চিন্তাই হয়েছে, রোকেয়া হলে হয়েছে, ছেলেদের হলগুলোতে লম্বা লাইন হয়েছে, কিভাবে ছাত্রলীগের সন্ত্রাসীরা
সেরকম ডাকসু করেছিল। এবং ডাকসুর যে নিয়ম কানুনগুলো 2019 সালে হয়েছিল, প্রত্যেকটি নিয়ম কানুন হচ্ছে খুনি সংগঠন, ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে এক ধরনের সুবিধা দেওয়ার জন্য। সেজন্য আমরা বলেছি যে ডাকসু, এখনকার ডাকসু করতে হলে 19 সালে যে বিতর্কিত আইনগুলো রয়েছে সেগুলো সংশোধন করতে হবে। তো এই সংশোধনগুলো করতে হলে তো আমাদেরকে শুরুতে সিনেটে যেতে হবে, কিন্তু সিনেটে আপনি যদি দেখেন তাহলে সিনেটের 19 সদস্যের যে সিনেট কমিটি রয়েছে সেখানে 13 জন রয়েছে যারা গত 15.5 বছর ধরে আওয়ামী লীগের প্যাসিবাদের সাথে সরাসরি যুক্ত রয়েছেন। এর মধ্যে 5 জন আমরা দেখেছি পদত্যাগ করেছে, বাকিরা এখনো পর্যন্ত সিনেটে বহাল তবিয়তে রয়েছে। আমরা মনে করছি যে খুনি সংগঠন আওয়ামী লীগের শুধু বিচার করলে হবে না, যারা গত 15.5 বছর ধরে বাংলাদেশে প্যাসিবাদ কায়েম করেছে, প্যাসিবাদের যারা সহযোগিতা করেছে, যে সকল শিক্ষক বুদ্ধিজীবী, তাদেরও বিচার করতে হবে, বিশেষ করে সিনেটের এই সংশোধন করতে হবে। সুতরাং সবগুলো পদক্ষেপ গ্রহণ করে যদি ডাকসু নির্বাচন করা হয় সেই ডাকসু কার্যকর হবে এবং সেই ডাকসু অত্যন্ত দ্রুত সময়ে করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। অনেক সময় নিয়েছে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মুদ্দাসিরের কাছে আসতে চাই। ছাত্রদল বলছে যে আপনারা প্রোপাগান্ডা চালাচ্ছেন তাদের বিরুদ্ধে। সেদিন রাতে আসলে কি ঘটেছিল, আপনাদের অবস্থান কি, এবং আপনার কাছে একটি কথা খুব স্পষ্টভাবে জানতে চাই যে আপনারা সেদিন রাতে 72 ঘন্টা একটা আলটিমেটাম উপাচার্যকে দিয়ে এসেছেন যে এর মধ্যেই ডাকসুর একটি রূপরেখা কি বলে রোড ম্যাপ দিতে হবে। এত দ্রুত কেন, মানে 72 ঘন্টা আপনারা বেঁধে দিচ্ছেন কেন? আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে প্রথমত হচ্ছে নাসির ভাই যেখানে হচ্ছে শুরু করেছিলেন যে সিনেট ভবনের ঘটনা থেকে, তো এখানে আসলে সেখানে ঘটনাটা আসলে কি হয়েছিল, সেখানে আসলে প্রত্যক্ষদর্শীদের যে মতামত এবং প্রাথমিকভাবে হচ্ছে একটি নিউজ হয়েছিল কালবেলাতে। তো সেই কালবেলার নিউজগুলো এবং প্রত্যক্ষদর্শীদের যদি কথা আমরা শুনি, তাহলে শিক্ষার্থীরা প্রথমে হচ্ছে সিন্ডিকেটের যারা আওয়ামী লীগের দোসর ছিল তারা যাতে না আসে সেই জন্য বিভিন্ন সংগঠনগুলো একসাথে তারা হচ্ছে আন্দোলন করছিল। তো সেখানে সর্বপ্রথম হচ্ছে যখন ভিসি স্যার এবং প্রক্টর স্যার বের হন যে সিন্ডিকেটে যারা আওয়ামী লীগের চিহ্নিত বা অভিযুক্ত যেসব শিক্ষকরা আছেন তারা কেউ আসবে না সেটি জানানোর জন্য, তখন শিক্ষার্থীদের মধ্য থেকে একটা অংশ ডাকসু চাই বলে স্লোগান দেওয়া শুরু করে। তখন সেখান থেকে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী তারা বলেন যে স্যার মবের মুখে কোনো ডিসিশন নেওয়া যাবে না, বা হচ্ছে স্যার এখানে যাতে আজকের এই প্রোগ্রামটাতে ডাকসু কেন্দ্রিক কোনো আলোচনা না করা হয়, অর্থাৎ সিন্ডিকেটের সংশোধনের মাধ্যমে বা হচ্ছে নতুন করে সিন্ডিকেট গঠন না করার মাধ্যমে। তো এই বিষয়টা আমাদের কাছে হচ্ছে স্পষ্ট এই জায়গা থেকে যে আসলে এর মাধ্যমে ডাকসু নির্বাচনকে কিভাবে আসলে দীর্ঘায়িত করা যায় সেটারই একটা চিন্তা করা হচ্ছে। কারণ হচ্ছে আপনারা আসলে যেই আলোচনাগুলো আসছে যে সিন্ডিকেট ভেঙে নতুন সিন্ডিকেট গড়া, আমরা এক নম্বর হচ্ছে এটি যেমন সময় সাপেক্ষ, দ্বিতীয়ত হচ্ছে এই ধরনের এখানে একটা জটিলতা সৃষ্টি করা হচ্ছে। এই জটিলতাটা কীরকম, একদিকে হচ্ছে যেমন আপনার সিনেট যদি আপনি পুনর্গঠন করতে চান, সিনেটের জন্য আপনার স্পিকারের নির্ধারিত 5 জন সদস্য লাগবে, এর পরবর্তীতে আপনার রাষ্ট্রপতির থেকে 5 জন সদস্য লাগবে, আপনার ডাকসুর যে ছাত্র প্রতিনিধি তাদের থেকে হচ্ছে 5 জন সদস্য লাগবে, এর পরবর্তীতে 35 জন টিচার যারা হচ্ছে ইলেক্টেড হইতে হবে, অর্থাৎ শিক্ষকদের মধ্যে থেকে ইলেক্টেড 35 জন টিচার হতে হবে যারা সিনেটে আসবে। অর্থাৎ এখন আমি জটিলতাটা আরেকটু পরে গিয়ে হচ্ছে ব্যাখ্যা করতেছি। অর্থাৎ এটি হচ্ছে একদম স্বাভাবিক প্রক্রিয়া। দ্বিতীয়ত হচ্ছে সিন্ডিকেটের মধ্যে আমার চ্যান্সেলর থেকে যে 3 জন আসবে, অর্থাৎ রাষ্ট্রপতি থেকে 3 জন, এর পরবর্তীতে আপনার যারা হচ্ছে নির্বাচিত শিক্ষক, প্রভোস্ট, ডিন, প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং সর্বশেষ হচ্ছে লেকচারার। এখানে কথাটা হচ্ছে আপনি দেখেন সাদা দলের শিক্ষকরা তারা এই সিন্ডিকেটের অধীনে শিক্ষক নির্বাচন করবে না। এখন কেন নির্বাচন করবে না, এখানে একটা আশঙ্কা আছে এবং এটা আমরা খুব ভাবে ধরতে পারি যে গত 15 বছরে যে শিক্ষকরা নিয়োগ হয়েছে তার বেশিরভাগই হচ্ছে নীল দলের, অর্থাৎ দলীয় লেজুর ভিত্তি থেকে এদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। তো এখন যদি ফেয়ার ইলেকশন শিক্ষকদের মধ্যে হয়ও, এখানে যে প্রতিনিধিরা নির্বাচিত হবেন তারা আবার নীল দলের হবেন, এটা হচ্ছে মোটামুটি শিওর। তার মানেটা হচ্ছে আপনি সিন্ডিকেটে মানে শিক্ষক সমিতির নির্বাচন যদি হয়ও সেখানে যে আবার নীল দল আসবে না তার কোনো নিশ্চয়তা নেই। কারণ হচ্ছে আমার ইকুয়েশনটাই এরকম যে গত 15 বছরে যেই শিক্ষকদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তাই সেই শিক্ষকরা আসলে কীরকম, তাদের সবার কিন্তু একটা দলীয় পরিচয় দেখেই তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। তার মানেটা হচ্ছে সিন্ডিকেটে আপনি যে আসলে দোষরমুক্ত করতে চান সেই দোষরমুক্ত করার জন্য আপনার কোনো ফিজিবল আইডিয়া নাই, অর্থাৎ আপনি আমাকে এমন কোনো রূপরেখা দেখাতে পারছেন না যে রূপরেখার মাধ্যমে আমি আসলে সত্যিকার অর্থে সিন্ডিকেট থেকে এদেরকে আমি বের করতে পারবো বা নয়া সিন্ডিকেট আমি করতে পারবো। এবং আমার যে সিনেট থেকে মেম্বার লাগবে সিন্ডিকেট তৈরি করার জন্য সেই জিনিসটাও হচ্ছে আপনি আমাকে দেখাচ্ছেন না যে আমি কোন উপায়ে নতুন করে হচ্ছে আমি সিনেটটা তৈরি করব। কারণ হচ্ছে এখানে আমার স্পিকার নাই, এখন স্পিকার আমাকে কিভাবে আর নতুন করে 5 জন দিবেন, এবং যেহেতু ছাত্র প্রতিনিধি লাগবে তাই সিনেট তৈরি করার জন্য যে আমার ডাকসু দরকার সেই জিনিসটা হচ্ছে না। অর্থাৎ পুরোটাই একটা জটিল প্রক্রিয়ার মধ্যে হচ্ছে আটকে গেছে এবং এই জটিলতাগুলো বুঝেই কেউ আসলে বারবার আমাদেরকে
এইভাবে হাইকোর্ট দেখানোর চেষ্টা করা হচ্ছে নির্বাচনটাকে দীর্ঘায়িত করার জন্য। আচ্ছা। এবং এই জিনিসটা ছোট একটা আমরা- প্রশ্ন করি আমি। জি sure। প্রশ্নগুলো হচ্ছে যে প্রশ্নটা হচ্ছে যে আপনি ধরেন যে শুধুমাত্র যে সিনেট বা সিন্ডিকেট নির্বাচন সেটাই তো নয়, অনেক ছাত্র সংগঠন বলছে যে গঠনতন্ত্রেই সমস্যা আছে। আচ্ছা, ডাকসু এখানে- গঠনতন্ত্র। আমি এখানে- শেষ এবার- করে নিই প্রশ্নটা, সেটা হচ্ছে যে আপনারা তো রাষ্ট্র সংস্থানের কথা যখন বলছেন, রাষ্ট্রের সংবিধানও অনেক সময় পুনর্লিখনের কথা তুলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে, তাহলে ডাকসুর গঠনতন্ত্র পরিবর্তনের সমস্যা কি? আচ্ছা, আমাদের বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার এবং প্রভিসি স্যার অর্থাৎ প্রশাসনের থেকে একটা টিম কমিটি তৈরি করা হয়েছে, যারা হচ্ছে ডাকসুর সংস্কার নিয়ে কাজ করবে, কথা বলবে। তো সেই টিমটা প্রত্যেকটা ক্রিয়াশীল সংগঠনের সাথে অলরেডি বসেছে এবং তাদের থেকে কি কি সুপারিশও সংস্কার নিয়েছে। করা লাগবে সেটা কিন্তু সুপারিশ প্রস্তাবনা নিয়েছে। তারা নিয়েছে, সুপারিশ নিয়েছে। অর্থাৎ আপনার যে সংস্কার প্রক্রিয়ার কথা বলা হচ্ছে সেই সংস্কার প্রক্রিয়া অলরেডি চলমান, এবং আমরা জানি যে 2019-এর যে ডাকসুটি হয়েছে সেই ডাকসুতে রাব্বানি, শোভন তাদেরকে সুবিধা দেওয়ার জন্য নতুন নতুন অনেক কিছু অ্যাড করা হয়েছে সংশোধন করে। তো আমরা সেগুলো কেউই চাই না, এবং আমরা সেই সংস্কার প্রস্তাবনাগুলো প্রত্যেকটা ক্রিয়াশীল সংগঠন বিশ্ববিদ্যালয় তারা তাদের জায়গা থেকে দিয়েছে, এবং আমরা যে রোড ম্যাপটি চেয়েছি সেই রোড ম্যাপের মধ্যে আপনার যে সংশোধন প্রক্রিয়াগুলো আছে সেই সংশোধনটা, সংস্কারটা আপনি কতদিনের মধ্যে করতে পারবেন সেটা আমাদেরকে বলবেন, এবং কতদিনের মধ্যে আপনি বিশ্ববিদ্যালয়ে তফসিল ঘোষণা করবেন, ডাকসু ইলেকশনের জন্য কতদিনের মধ্যে আপনার নির্বাচনটা হবে, পুরো বিষয়টা যাতে এখানে থাকে। এবং অলরেডি অনেক বেশি দীর্ঘায়িত হয়ে গেছে, যে বিপ্লবের 5 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে গণতান্ত্রিক ব্যবস্থা সেই গণতান্ত্রিক ব্যবস্থাটা ফিরিয়ে আনতে পারিনি। এখন দেখেন, ভাই আমাদেরকে বলতেছিলেন যে গত 15 বছর আসলে নিয়মতান্ত্রিক রাজনীতি হয়নি। নিয়মতান্ত্রিক রাজনীতি হয়নি, এটি সত্য, এবং সেই নিয়মতান্ত্রিক রাজনীতিকে ফিরিয়ে আনার জন্য, সহাবস্থান নিশ্চিত করার জন্যই আমার ডাকসু ইলেকশনটা দরকার। ভাই যে এখন বলছিলেন যে আমাদের বিরুদ্ধে মব উস্কানো হচ্ছে, মব তৈরি হচ্ছে, বিশ্ববিদ্যালয়ে মব তৈরি হচ্ছে, এই মব আটকানোর জন্য হলেও আপনার ডাকসুটা দরকার। কারণটা হচ্ছে আপনার যখন স্টুডেন্টদের কোনো প্রতিনিধি থাকবে, অর্থাৎ বিশ্ববিদ্যালয় থেকে স্বীকৃত কোনো প্রতিনিধি থাকবে যে আসলে কথা বলতে পারবে সরাসরি, যার একটা স্বীকৃতি থাকবে, তখন কিন্তু আপনার এই ধরনের এক একটা স্টুডেন্ট গ্রুপ এসে হুট করে আপনাকে কোনো কিছু বলতে পারবে না, কোনো কিছু দাবি করতে পারবে না। তখন পুরোটাই একটা গঠনতান্ত্রিক প্রক্রিয়াতে এবং একজন প্রতিনিধির মাধ্যমে আমরা এই জিনিসগুলো করতে পারবো। একটা তাই প্রশ্ন করব, সেটা হলো যে 72 ঘন্টার যে আলটিমেটাম আপনারা বেঁধে দিলেন, সে 72 ঘন্টা আসলে কিসের ভিত্তিতে বেঁধে দিলেন? কারণ আপনাদের তো গঠনতন্ত্র, আপনারা সুপারিশ মানে প্রস্তাবনা মাত্র দিয়েছেন, সেটা গঠনতন্ত্র প্রস্তুত হবে, তারপরে না সেই গঠনতন্ত্রের আলোকে নির্বাচন আমি অনুষ্ঠিত হবে। এটা হচ্ছে আমি একটু শেষ করি। মানে আমাদের যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনাটা আমরা হচ্ছে মানে যারা যে দলগুলো ছিল, সংগঠনগুলো, তাদের প্রস্তাবনা অনেক আগেই তারা দিয়ে দিয়েছে। সেটাও সম্ভবত ডিসেম্বরের 22 তারিখ বা 23 তারিখ, আমার ডেটটা পুরোপুরি মনে নেই। গঠনতন্ত্র মানে তৈরি করার জন্য আচ্ছা, কি এক আমি মাস বলি। যথেষ্ট সময়, বা আধা মাস? ডাকসুর যে গঠনতন্ত্র, আসলে এই গঠনতন্ত্রের জন্য একটা স্পেশাল টিম তৈরি করা হয়েছে, এবং ধরেন আপনার যদি গঠনতন্ত্র তৈরি করার জন্য একটা লম্বা সময় লাগেও, আমরা চাচ্ছিলাম যে রোড ম্যাপের মধ্যে সেই সংস্কারের জন্য আপনার কতটুকু সময় লাগবে সেটি আপনি মেনশন করে দেন। এবং আপনি হচ্ছে এটাকে যেভাবে দেখানোর চেষ্টা করতেছেন যে এটা আসলে বাংলাদেশের সংবিধান না, যে এটা তৈরি করার জন্য 1 মাস 2 মাস বা 3 মাস সময় লাগবে, বরং হচ্ছে আজকে আমরা 3 জন যদি ঠিক করি যে আমরা ডাকসুর এই সংবিধানটা সংস্কার করব, আমি মনে করি 1 সপ্তাহের মধ্যে সেটা সংস্কার করা সম্ভব। এবং সেটাও যেই সংস্কারটা আসলে গণতান্ত্রিক প্রক্রিয়াকে নিশ্চিত করবে বিশ্ববিদ্যালয়ে, সেই প্রক্রিয়াতে এটা করা সম্ভব, এবং সেই প্রত্যেকটা স্টেককে এনশিওর করে। এবং সর্বশেষ ভাই হচ্ছে 19-এর ডাকসুর কিছু বিভীষিকাময় স্মৃতি হচ্ছে স্মরণ করলেন, যে ছাত্রলীগ কিভাবে হলগুলোতে ভোট রিগ করেছে। ভাইয়ের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন, যে এই মুহূর্তে যদি ডাকসু ইলেকশন হয়, আপনার কাছে কি মনে হয় যে কে ইলেকশনকে এভাবে রিগ করবে? এবং যে সংস্কার প্রস্তাব, ছাত্র আন্দোলন করতে পারে, আচ্ছা তারা এখন মানে ক্ষমতায় রয়েছে। ভাই হচ্ছে এটা বলেছেন, এবং আমি ভাইয়ের মতামতকে হচ্ছে খুবই সাধুবাদ জানাই, যে ভাই যদি আমাদেরকে বলেন যে আমরা আসলে কি কি সংস্কারগুলো আমাদের মধ্যে করা লাগবে, আমরা সেটার জন্য ওপেন। যদিও হচ্ছে আমাদের সংস্কারগুলো আসলে প্রস্তাবনাগুলো সবসময় আসলে মব আকারেই প্রেজেন্ট করা হয়, এবং সেগুলোকে হচ্ছে সবসময় দেখানো হয় যে আমরা আসলে ছাত্র দলের ক্ষতি চাই। তো ভাই যে আমাদেরকে প্রস্তাবনাগুলো দিবেন এবং আমাদেরকে যে সংস্কারগুলো করতে বলবেন, আমরা চেষ্টা করবো সেই সংস্কারগুলো যাতে আমাদের মধ্যে হয়। আমি নাসির ভাইয়ের কাছে আবার আসতে চাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন রিগ করতে পারে আপনার মনে হয়? তারা তো একটা বিপ্লব ঘটিয়েছে, একটা গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, একা ঘটেনি, আপনারা তাদের সঙ্গেই ছিলেন। আমরা সঙ্গে ছিলেন। প্রথমত যেটাই বলতে চাই, সেখানে আমি ভাই ছোট ভাই ছোট করে একটা প্রশ্ন করতে চাই, আপনারা তাদের সঙ্গে ছিলেন তো বৈষম্য বিরোধী ছাত্র? আমরা তাদের নেতৃত্ব মেনেই আন্দোলন করেছি। রাইট, থ্যাংক ইউ। আচ্ছা, প্রথমত হচ্ছে ডাকসুর যে ঢাকা বিশ্ববিদ্যালয় 2 দিন আগে যে ঘটনা ঘটলো, সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ যে প্রোপাগান্ডা তৈরি করেছে, সেই প্রোপাগান্ডার বিপরীতে ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় ভাইস চ্যান্সেলর বলেছেন যে আমাদের সিনেটের আজকের যে আলোচ্য সূচি ছিল, সেখানে ডাকসু
ডাকসু ভিত্তিক আসলে কোনো এজেন্ডাই ছিল না, মানে ডাকসুর নির্বাচন সংস্কার এগুলোর কোনো এজেন্ডা উপাচার্য ছিল বলেছেন না এটা পরে। বলেছেন। কিন্তু আমরা দেখলাম রাতের বেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা প্রকাশ্যে স্ট্যাটাস দিয়ে বলেছে যে ডাকসুকে বন্ধ করে দিতে বাংলা ছাত্র দলের নেতৃবৃন্দ প্রক্টর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর উপরে হামলা করেছে, এরকম এক ধরনের প্রোপাগান্ডা তৈরি করছে। যেখানে মাননীয় ভাইস চ্যান্সেলর বলেছেন যে ডাকসুর কোনো এজেন্ডাই ছিল না, সেখানে কিভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বললেন যে ডাকসুকে বাধাগ্রস্ত করতে প্রক্টর এবং ভাইস চ্যান্সেলর উপর হামলা করেছে? এটার আনসার উনি নিশ্চয়ই দিবেন। জি। এর বাইরে আমরা মনে করছি যে কেন এখনকার স্টেক হোল্ডার হিসাবে বা সরকারের খুবই গুরুত্বপূর্ণ, সরকারকে যেভাবে প্রভাব বিস্তার করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা, তারা তো এই যে গণ অভ্যুত্থানে ঠিক 5 মাস পরে এখন কথিত বিপ্লবের যে ঘোষণাপত্র জারি করার জন্য সরকারের উপর যে ধরনের একটা এমপ্রাসাইজ করছে, চাপ প্রয়োগ করতেছে, সুতরাং আমরা মনে করতেছি নির্বাচন ব্যবস্থাকেও তারা ব্যাপকভাবে প্রভাব বিস্তার করতেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলরকে তারা বিভিন্ন প্রেশারাইজ করতেছে এবং সেই প্রেশারের অংশ হিসাবে তারা প্রোপাগান্ডা তৈরি করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উপর, এবং সেই প্রোপাগান্ডাতে তারা প্রোপাগান্ডা করছে। কিন্তু এই প্রোপাগান্ডায় সবচেয়ে বেশি সামিল হচ্ছে যে সংগঠন গত 15.5 বছর ধরে গোপন তৎপরতার রাজনীতি করতেছে, তারা তাদেরকে উস্কে দিচ্ছে, আবার তারাও ওদেরকে উস্কে দিচ্ছে। এই মিলে চলছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ছাত্র আন্দোলন কি আসলে একটা সংগঠন হিসেবে এখন কাজ করছে, আপনাদের ছাত্র দল, ছাত্র শিবিরের মতো, ছাত্র ইউনিয়নের মতো, এরকম মনে হচ্ছে আপনাদের কাছে? দেখুন, আমরা যেটি মনে করছি একদম স্পেসিফিক, সেটি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জুলাই এবং আগস্টে আন্দোলন করেছিল, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি আন্দোলনমুখী প্ল্যাটফর্ম ছিল। এবং 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আন্দোলনমুখী যে প্ল্যাটফর্ম, এটি আসলে আর কার্যকর নয়, এবং তার পরবর্তী সময়ে এটি একটি রাজনৈতিক ছাত্র সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে। আমি এই প্রশ্নটাই আসলে মুদ্দাসিরের কাছে জানতে চাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমি দেখেছিলাম যে অভ্যুত্থানের পরে আপনাদের একজন সমন্বয়ক, যিনি এখন মুখপাত্র হিসেবে আছেন, মামা ফাতেমা, তিনি বলেছিলেন যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম রাখারই এখন কোনো কার্যকারিতা নাই বা প্রয়োজনীয়তা নাই, আপনারা এখনো সেটি কেন জিয়ে রেখেছেন? আচ্ছা, এই প্রশ্নটা উত্তর দেওয়ার আগে আমি সর্বশেষ ভাইয়ের যে প্রোপাগান্ডার কথা বলেছিলেন সেটার ব্যাপারে একটু বলি। সেটা বলতে হবে যে আপনারা কেন বললেন, তাহলে কেন বললেন যে ছাত্রদল ডাকসু বন্ধ করতে চেয়েছে? ডাকসু নিতে আলাপই ছিল না, এজেন্ডাই ছিল না। ভাই আমি একটু শেষ করি। সেটা হচ্ছে প্রথমত, মানে সেখানে আসলে কি এজেন্ডা ছিল এবং কি এজেন্ডা ছিল না সেটা হচ্ছে আমরা জানি না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যখন আসলে সাধারণ শিক্ষার্থীদের থেকে ডাকসু কেন্দ্রিক আলোচনা করার জন্য ভিসিসিআরকে বলা হয়, অর্থাৎ ডাকসু চাই যখন স্লোগান তোলা হয়, তখন সেখানে বলা হয়েছিল যে ডাকসু কেন্দ্রিক যাতে আলোচনা না হয় এভাবে মবের মুখে, অর্থাৎ ডাকসুর দাবিকে তারা এখানে মব হিসেবে আইডেন্টিফাই করেছিলেন। এই জন্যই হচ্ছে আমরা তাৎক্ষণিকভাবে একটা প্রতিক্রিয়া দেখাই। 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে তিনি বলেছিলেন যে ভিসি এবং প্রভোস্টের উপর হামলা হয়েছে। এই স্পেসিফিক প্রোপাগান্ডাটা ছাত্রলীগ থেকে চালানো হয়েছে, অর্থাৎ ছাত্রলীগের যে নেতৃবৃন্দরা আছে তারা হচ্ছে লাগাতার একসাথে স্ট্যাটাসগুলো দেওয়া শুরু করেছে। হতে পারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে যারা এখন আগে ছাত্রলীগ করেছে তারা এটা করেছে। এটা আসলে এই ধরনের অভিযোগগুলো আসলে খুবই মানে আনএক্সপেক্টেড, এবং সেজন্যই তো আপনাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মে রাখার দরকার। আমি হচ্ছে বলতেছি, এখানে আপনি যদি দেখেন যে ছাত্রলীগের সাবেক সভাপতি সিদ্দিক থেকে শুরু করে এক নাগাড়ে যেসব ছাত্রলীগের পলাতক নেতারা আছেন তারা সবাই কিন্তু এই স্ট্যাটাসটা দিয়েছিলেন যে ভিসি এবং প্রক্টরের উপর হামলা হয়েছে, শতাধিক আহত। আপনি যদি ফেসবুকে সার্চ করেন আপনি এটা পাবেন। এবং ভাই যে এখানে বললেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা ছাত্রলীগে চলে গেছে বা যারা ছাত্রলীগ করতে এরকম কিছু করেছে, মানে ভাইয়ের কাছে আমার অনুরোধ থাকবে যদি ভাই আপনি এরকম কোনো প্রমাণ দেখাতে পারেন তাহলে একটু দয়া করে দেখাবেন। এবি জোবায়ের সমন্বয়ক উনি তো বলেছেন, উনি স্ট্যাটাস দিয়েছেন, উনি দেওয়ার পরে নাজমুল দিয়েছে। আপনি দেখেন, আপনি এখন দেখেন, আপনি আমাকে একটু আচ্ছা আমরা নয়, আপনি তো মডারেটর আছেন, এবি জোবায়ের স্ট্যাটাস দেখেন, উনি তো সমন্বয়ক, তিনি স্ট্যাটাস দিয়েছেন যে প্রক্টর এবং ভাইস চ্যান্সেলরের উপর হামলা করেছে। আপনি এখন দেখেন, তারপরে সিদ্দিক নাজমুল আলম ছাত্রলীগের সাবেক সন্ত্রাসী তারপর দিয়েছে। তাহলে আমরা কি বলবো? সমন্বয়কদের এটা দেখে নাজমুল আলম দিয়েছে অথবা নাজমুল আলমটা দেখে সমন্বয়ক দিয়েছে, কথা তো একটাই। হয়েছে তো প্রোপাগান্ডা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। আপনি বলেন, আপনি দেখুন এখানে একটা সিম্পল জিনিস হচ্ছে কি, মানে ধরেন আপনার কোনো একজন তার ব্যক্তিগত জায়গা থেকে, যেমন ধরেন এবি জোবায়ের, সে হচ্ছে এখন লম্বা সময় থেকে, এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে, এখন আমরা এই আন্দোলনটা যে গতকালকের বিশেষ করে বৃহস্পতিবার যে আন্দোলনটা হচ্ছে আমরা হয়েছিল সেটা কিন্তু কোনো একটা প্ল্যাটফর্মের নামে হয় নাই।
বরং হচ্ছে আমরা আন্দোলনটা করেছিলাম ডাকসু চাই এই জন্য, জি অর্থাৎ ডাকসুর যে আলোচনা, সেই আলোচনার মধ্যে যাতে কেউ বাধা না দেয় কিংবা হচ্ছে ডাকসুকে দীর্ঘায়িত করার যে চেষ্টা, অলরেডি আমি আপনাকে দেখিয়েছি যে আসলে ছাত্রদল যে সিন্ডিকেট ভাঙার কথা বলছে, সিনেট ভাঙার কথা বলছে, এই জিনিসগুলো আসলে শুধুমাত্র জটিলতা তৈরি করছে। এগুলোর মাধ্যমে কিন্তু আপনি কোনো মানে খুব আশু কোনো সমাধানে আসবেন সেটার কিন্তু কোনো রাস্তা খোলা নাই। কারণ হচ্ছে এখানে আপনার অলরেডি একবার বলেছি যে সিনেটে আপনার স্টুডেন্ট প্রতিনিধি থাকা লাগবে, আবার স্পিকারের প্রতিনিধি থাকা লাগবে, আবার 35 জন ইলেক্টেড টিচার থাকতে হবে, সিন্ডিকেটের মধ্যে আপনার আবার ইলেক্টেড টিচাররা থাকতে হবে। আমি যদি এই প্রশ্নটা আরেকবার করি আপনাকে, সেটা হলো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে প্ল্যাটফর্মটা, এটা তো প্ল্যাটফর্ম, এটা কোনো সংগঠন হিসেবে তো আপনারা কখনোই দাবি করেননি এবং আপনাদের সমন্বয়করাই বলেছেন এটির আর প্রয়োজনীয়তা নেই, তাহলে আপনারা এখন পর্যন্ত এটাকে জিয়ে রাখছেন কেন? আচ্ছা, আমরা হচ্ছে ধরেন যত লাস্ট মুভমেন্টটাও আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে করি নাই। এটা বিপ্লবের একটা প্ল্যাটফর্ম হিসেবে যেভাবে ছিল অনেকটা সেভাবেই আছে, এবং তার মধ্য থেকে ধরেন এখন নির্বাহী কমিটি যেটি হয়েছে, সেই নির্বাহী কমিটি থেকে আমরা ধরেন পরবর্তীতে যদি কোনো রাজনৈতিক দল হয়, সে রাজনৈতিক দল থাকবে, এখনো বিপ্লবের পক্ষের একটা প্রেসার গ্রুপ হিসেবে আমরা কিন্তু অলরেডি এখনো মানে ওই সংগঠনটা কাজ করে যাচ্ছে। তারপরেও আমরা আমাদের যে সাধারণ শিক্ষার্থীদের যে দাবি দেওয়া, এখন কিন্তু আপনি দেখবেন যে বিশ্ববিদ্যালয়ে এই প্ল্যাটফর্মটা নামে কিন্তু খুব বেশি ইউজ হচ্ছে না। এবং আমাকেও যদি আপনি এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন্য প্রশ্ন করেন, আমি কিন্তু সেটার উত্তর নাও দিতে পারি। কারণ হচ্ছে এই মোমেন্টে আমি এই জন্যই আন্দোলন করছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয় না, বরং এই জন্যই যাতে শিক্ষার্থীরা তাদের যে গণতান্ত্রিক অধিকার, সেই গণতান্ত্রিক অধিকারটা ফেরত পায়। আমি আরেকটা প্রশ্ন আপনাকে করে শেষ করতে চাই, সেটা হচ্ছে যে আপনারা কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই ব্যানারে ডাকসু নির্বাচন করবেন নাকি অন্য কোন ব্যানারে? আচ্ছা, এটা তো মানে নির্বাচনটা নরমালি আপনার কোনো প্ল্যাটফর্মের ব্যানারে হয় না, বরং হচ্ছে ব্যক্তির নামে যে অমুক অমুক প্যানেল, এইভাবে করে হচ্ছে নির্বাচনটা তো হয়। তো আমাদের নির্বাচনটাও এরকম নামের উপরে প্যানেল হবে, এখানে আমরা মনে করি না। আর এটি আসলে এখনো সিদ্ধান্ত এভাবে হয়নি, তবে যদি মানে প্যানেল। ধন্যবাদ। জি, আমরা একটু বলতে চাই ওনার বক্তব্যে। উনি বলেছেন যে সিনেট সিন্ডিকেটকে যে সংস্কারের বিষয়ে আমরা কথাবার্তা বলছি, সেটু ডাকসুকে প্রলম্বিত করার ওনার ধারণা, এটি খুবই দুঃখজনক। আমরা যখন জাতীয় নির্বাচনের বিষয়ে কথাবার্তা হচ্ছে বাংলাদেশে, তখন ওনারা সংস্কারের জন্য লম্বা 5 বছর 7 বছর সময় নিতে চান। আর ডাকসুর জন্য আমরা শুধু বলেছি যে সিনেট সিন্ডিকেটকে সমন্বয় করতে হবে বা সংস্কার করতে হবে। এই জন্য সংস্কার করতে হবে। সিনেটে 19 সদস্য যে সিনেট রয়েছে, সেখানে 13 জন সরাসরি আওয়ামী লীগের দোসর রয়েছে। এই আওয়ামী লীগের দোসরদেরকে বিদায় করতে হবে। এই কথার অর্থই যদি হয় যে ডাকসু নির্বাচন বিলম্ব করতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, তাহলে এটি খুবই দুঃখজনক এবং এটি প্রপাগান্ডার অংশ বলে আমরা মনে করছি। এক বাক্যে উত্তর দেয়, সেটা হচ্ছে মানে বিশ্ববিদ্যালয়ের যে অধ্যাদেশ, সেটা 23-3 বলা হয়েছে নতুন কোনো প্রতিনিধি যতক্ষণ পর্যন্ত না নির্বাচন হবে ততক্ষণ পর্যন্ত এটা যেভাবে আছে সেভাবে থাকবে। এখন আপনি যদি এটা করতে চান, তাহলে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অর্ডিন্যান্স আছে 1973, সেটা আপনাকে পরিবর্তন করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের উপর আপনাকে হাত দিতে হবে। ধন্যবাদ। আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই যে উপাচার্য মহোদয় তিনি বলেছেন যে আমরা যদি ঐক্যমত প্রতিষ্ঠিত না হয়, তো আমরা অধিকাংশের মতের ভিত্তিতে ডাকসু নির্বাচনের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাব। সেই ক্ষেত্রে কি ছাত্রদল পিছিয়ে পড়ার সম্ভাবনা আছে? না, কোনো পিছিয়ে পড়ার কোনো সম্ভাবনা নাই। আমরা তো আপনার মাধ্যমে আজকে বলছি, এর আগেও গণমাধ্যমে বলেছি, আমরা সবচেয়ে দ্রুত সময়ের মধ্যে ডাকসু নির্বাচন দেখতে চাই। শুধু ডাকসু নয়, ইতিমধ্যে আপনি জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে একটি রোডম্যাপ হয়েছে। বাংলাদেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় এবং যে কলেজগুলো রয়েছে, যেগুলোতে অতীতে ডাকসু হয়েছে, সবগুলোতে ছাত্র সংসদ নির্বাচন চাই। এমনকি আমরা বলেছি যে বেসরকারি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, বিশেষ করে আবার জুলাই এবং আগস্টে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা যে অনবদ্য ভূমিকা রেখেছে, সেখানেও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা থেকেও ছাত্র সংসদ নির্বাচন দ্রুত সময়ে আমরা দাবি জানাচ্ছি। কিন্তু একই সাথে আমরা যে বিষয়গুলোকে অনেক বেশি গুরুত্ব আরোপ করছি, যে সংস্কারের বিষয়গুলো স্বল্পমেয়াদী সংস্কার করেই ডাকসু নির্বাচন করলে সেটি অনেক বেশি অর্থবহ হবে। এবং মাননীয় ভাইস চ্যান্সেলর যেটি বলেছেন, যে গণমাধ্যম আমরা দেখেছি, সেটি হচ্ছে অধিকাংশ স্টেক হোল্ডার যদি ডাকসুর বিষয়ে ঐক্যবদ্ধ হয়, তাহলে ডাকসু নির্বাচন, আমরা তো এই বক্তব্যকে আমরা স্বাগত জানাচ্ছি। এবং ইতিমধ্যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় উপাচার্য বা প্রশাসনের সাথে আমাদের নিবিড় আলাপ আলোচনা চলছে। আমরা মনে করছি আলাপ আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান হবে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় উপাচার্য, আমরা বিশ্বাস করি তিনি কোনো ছাত্র সংগঠন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একক কথাই তিনি সিদ্ধান্ত গ্রহণ করবেন না, বরং ঢাকা বিশ্ববিদ্যালয় গত 15.5 বছর ধরে যে সকল ছাত্র সংগঠন প্রকাশ্যে খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, সেই সকল সংগঠনের মতামতের ভিত্তিতে তিনি সিদ্ধান্ত গ্রহণ করবেন। এটি আমরা ওনার কাছে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে
সর্বোচ্চ অভিভাবক হিসাবে এটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যাশা। আচ্ছা, আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই, আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকেও বললেন যে আপনাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। সাম্প্রতিক আপনি একটি গণমাধ্যমে বলেছেন, বেশ কয়েকটি গণমাধ্যমে বলেছেন যে ছাত্র শিবিরের যে কাউন্সিল সেটি পাতানো কাউন্সিল। এই বিষয়ে একটু মানে আপনারা কি আসলে এককভাবে ফাইট করছেন এই মুহূর্তে মনে হচ্ছে, আর সবাই একজোট হয়ে গেছে? না, প্রথমত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ প্রোপাগান্ডা করছে, সেটি তো আমি আপনাকে প্রমাণ দিয়েছি যে আমার সহযোদ্ধা যে ভাই বসে রয়েছেন ওনারই সহযোদ্ধা একজন প্রোপাগান্ডা করেছে। তিনি বলেছেন যে ছাত্র দলের নেতৃবৃন্দরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রক্টর, মাননীয় উপাচার্যকে হেনস্থা করেছে, যেটিও গণমাধ্যমে পরবর্তীতে ওনারা নিজেরাই বক্তব্য দিয়েছেন যে এরকম কোনো ঘটনাই ঘটেনি। সুতরাং প্রোপাগান্ডা যে হচ্ছে সেটি তো প্রমাণ দিয়েছি সময় টেলিভিশনে এখানে দাঁড়িয়ে। একই সাথে ছাত্র শিবিরের নেতৃবৃন্দরা, আমরা এই সংগঠনের নাম বলতে চাইনি, তারা যে এই প্রোপাগান্ডা অংশগ্রহণ করছে সেটি তো গণমাধ্যমের সব নেতৃবৃন্দরা দেখেছে। আর আপনি যেটি বলেছেন সেটি হচ্ছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে এটি আসলে গণমাধ্যমের কর্মীরা আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন যে ছাত্র শিবিরের এই যে কাউন্সিল হয়েছে সেই বিষয়ে একটি দক্ষ কাউন্সিল হয়েছে, যেটি গণমাধ্যমের কর্মীরা আমাদের কাছে জানতে চেয়েছে। কিন্তু এটি আমরা বলেছি, বিশেষ করে আমি বলেছি, এটি পাতানো এবং এটি নাটকপূর্ণ। এই জন্য আমরা বলেছি কারণ ছাত্র শিবিরের যারা প্রতিনিধি হচ্ছে তারা পূর্ব থেকেই এটি অনেকেই জানছে কে কোন পদ পাবে, কে সভাপতি হবে, কে সাধারণ সম্পাদক হবে, ইভেন কে অফিস সেক্রেটারি হবে, কে সাহিত্য প্রকাশনা সম্পাদক হবে, সেটি অনেকেই এটি মুখস্থ বলে দিচ্ছেন। সুতরাং এরকম মুখস্থ আগে থেকে বলে দেওয়া কাউন্সিলকে কিভাবে আপনি কাউন্সিল বলবেন? আপনি কি সেটি সাংগঠনিক নর্মাল স্ট্রাকচার বলতে পারেন? সেই জন্য আমরা বলেছি এটি পাতানো এবং নাটকপূর্ণ। আমরা এই বক্তব্যে আমরা এখনো পর্যন্ত স্থির রয়েছি এবং আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে গত 15.5 বছর ধরে একটি পেশিবাদী সময় ছিল, কিন্তু এখন তো পেশিবাদ এখন আর নেই। এখন কিভাবে অনলাইনের ভোটিং নেওয়ার কি দরকার বা সেটি তাদের নিজস্ব এখতিয়ার বা নিজস্ব বিষয়, কিন্তু তারা যে নির্বাচিত হচ্ছেন, কারা কোন পদ পাচ্ছেন সেটি তো শিক্ষার্থীরা আগে থেকে জেনে যাচ্ছেন। সুতরাং শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করার কি দরকার রয়েছে যে তাদের কাউন্সিল হচ্ছে ভোটের মাধ্যমে হচ্ছে, অনলাইন ভোটের মাধ্যমে হচ্ছে, এরকম নাটকীয়তাপূর্ণ বা শিক্ষার্থীদের সাথে এটি প্রতারণার অংশ বলে আমরা মনে করছি। অসংখ্য ধন্যবাদ। আমি মুদ্দাসির আপনার কাছে আবার আসতে চাই। আপনারা যখন 9 দফা ঘোষণা করেছিলেন, আমি এই প্রশ্নটা এই কারণেই করেছিলাম নাসির ভাইকে, উনি বলেছেন যে আপনাদের নেতৃত্ব মেনেই মাঠে ছিল। তখন 9 দফার 7ম দফা ছিল যে আপনারা স্পষ্টভাবে বলেছেন যে দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ ও ছাত্র সংসদ চালু করতে হবে। ছাত্র সংসদ চালু করার বিষয়ে আপনারা অনেকটাই এগিয়েছেন, কিন্তু দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার বিষয়ে আপনাদের মত থেকে আপনারা সরে এসেছেন কিনা অভ্যুত্থান পরবর্তী সময়ে? আচ্ছা, এখানে হচ্ছে মানে আমরা আসলে দলীয় লেজুর ভিত্তিহীন রাজনীতি, ছাত্র রাজনীতি এই জন্যই চেয়েছিলাম যেই ছাত্র রাজনীতিতে মানে অর্থাৎ উপরের আপার বা মাদার কোনো অর্গানাইজেশনকে স্যাটিসফাই করার জন্য ছাত্র সংগঠন কাজ করবে না, বরং আমি একটু ইন্টারফেয়ার করছি। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে একটি ছাত্র সংগঠন, তাদেরও তো মাদার সংগঠন নাগরিক কমিটি, তো এটিও তো এক ধরনের লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন। একসাথে বসে সভা সেমিনার করছে, একসাথে বসে একই দাবিতে প্রেস ব্রিফিং করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো নাগরিক কমিটির একটি ছাত্র সংগঠন হিসাবে সব মানুষ জানতেছে, যদিও নাগরিক কমিটি স্বীকার করছে না, ওনারা স্বীকার করছে না। তো তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাথে বিএনপির সম্পর্ক থাকলে সেটি কি ধরনের আপনাদের আস্থার সংকট হয়? আপনাদের মধ্যে তো এখন এই সম্পর্ক বিদ্যমান রয়েছে, এখন মনে হচ্ছে অল্প কয়েকদিনের মধ্যে অনেকগুলো প্রশ্ন চলে আসতেছে। মানে আপনি যদি হচ্ছে আমার কথাটা শেষ হওয়ার পরে প্রশ্ন করেন তাহলে হচ্ছে একটু ভালো হয় আর কি। তো সেটা হচ্ছে প্রথমত যে আমরা আসলে চেয়েছিলাম এই জন্য যে আসলে স্বাধীনভাবে ছাত্র সংগঠনগুলো শিক্ষার্থীদের জন্য কাজ করবে, সেই জায়গাটা থাকে না, বরং হচ্ছে মাদার অর্গানাইজেশনকে স্যাটিসফাই করাটাই তাদের জন্য মেইন প্রায়োরিটি হয়ে যায়। তো এটা হচ্ছে আমরা ছাত্রলীগের ক্ষেত্রে দেখেছি, এবং পরবর্তীতে যদি এই ধরনের কানেকশন থাকে যে আপনার মাদার অর্গানাইজেশন থেকে কোনো ছাত্র সংগঠনের কাউকে বহিষ্কার করা হবে, প্রত্যাহার করা হবে, যখন এই ধরনের একটা কালচার থাকে তখন আসলে নিচের দিকে যারা থাকে অর্গানাইজেশনে, ছাত্র সংগঠনে, তারা কিন্তু সব সময় তাদের মধ্যে এই ভয়টা থাকে যে যে কোনো মূল্যে আমাকে হচ্ছে মাদার অর্গানাইজেশনের, আমি বাইরে যেতে পারবো না, আমাকে ওই মাদার অর্গানাইজেশনকে স্যাটিসফাই করতে হবে। এখন ভাই যেটা বললেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি, এখানে তার আগে আমার প্রশ্নটা, আপনারা কি সেই দাবি থেকে সরে এসেছেন? আমরা আসলে সেই দাবি থেকে সরি নাই এই জায়গা থেকে যে আসলে আমরা চাই ছাত্র রাজনীতির একটা সংস্কার হোক, যেইখানে ছাত্র রাজনীতিটা হবে ছাত্রদের জন্য, যেখানে আসলে আমার মাদার অর্গানাইজেশন কি চিন্তা করতেছে সেটার থেকে মেইন প্রায়োরিটি পাবে আমার স্টুডেন্ট যারা আছে তারা কি চিন্তা করে এবং তারা কি চায়। 9 দফার মধ্যে তো এত শর্ত জুড়ে দেওয়া ছিল না, আপনারা স্পষ্টতই বলেছেন, এবং আমিও যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা কাছাকাছি সময়ের
আমিও বুঝতে পারি যে মানে আমাদের অনুভূতিগুলো একই রকম যে যখন একটি লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি থাকে, বিশেষ করে ছাত্রলীগের ক্ষেত্রে, সেটা কি ধরনের সাধারণ ছাত্রদের উপর ভয়ঙ্কর রূপ নেয়। আপনাদের দাবি কি আসলে তাহলে অনেকটা মানে এটার সঙ্গে অনেক শর্ত জুড়ে দিয়ে নতুন একটা ভাবে উপস্থাপন করার চেষ্টা এটা আসলে শর্ত জুড়ে দেয়া না, বরং হচ্ছে আপনার লেজুর ভিত্তি। যেমন হচ্ছে আমি যদি প্রথমে প্রশ্ন করি যে লেজুর ভিত্তির সংজ্ঞা কি, তো লেজুর ভিত্তির সেই সংজ্ঞায়নের জায়গা থেকে আপনার নতুন নতুন ডাইমেনশন আসলে এখানে যুক্ত হচ্ছে। এবং আসলে এখানে কেন শিথিল হচ্ছে আপনার যে প্রশ্নটা, সেই শিথিল হওয়ার অন্যতম একটা বড় কারণ হচ্ছে আমাদের সাথে যারা যে সংগঠনগুলো আন্দোলন করেছে সেই সংগঠনগুলো কিন্তু ওই জায়গাগুলো থেকে তারা সরতে পারে নাই। এবং যখন আমরা এই ধরনের কথাগুলো বলা শুরু করি, এবং আমার এখনও স্পষ্ট মনে আছে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা একটা প্রোগ্রামে এই কথাগুলো আমি বলি, তখন আমার ছাত্রদলের একজন বন্ধু আমার পোস্টে এসে কমেন্টস করেছিল যে ভাই আপনারা বিশ্ববিদ্যালয়কে বিরাজনীতির দিকে নিয়ে যায় না। তার মানেটা হচ্ছে লেজুর ভিত্তিহীন একটা ছাত্র রাজনীতিকে তারা আসলে বিরাজনীতির মতো করে দেখে। এটা আসলে খুবই সমস্যাজনক। এবং এই জায়গা থেকে যখন আমরা আসলে চাই যে মানে এই ধরনের লেজুর ভিত্তি থাকবে না, তখন আসলে এখানে এই ধরনের কথাগুলো চলে আসে। এর পরবর্তীতে দেখেন আজকে ভাই যেটা বললেন যে এখন আসলে নাগরিক কমিটিও কোনো রাজনৈতিক সংগঠনে এখন পর্যন্ত পরিণত হয় নাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও এখন পর্যন্ত নিজেকে কোনো রাজনৈতিক সংগঠন হিসেবে পরিচয় দেয় নাই। যখন আসলে এই জিনিসটা স্পষ্ট হবে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আসলে আলাদা কোনো প্ল্যাটফর্ম হবে কিনা, সেটার সাথে কি আসলে যে লেজুর ভিত্তিক সম্পর্ক, যে আসলে আমাকে হাইকমান্ড থেকে নিয়ন্ত্রণ করা হবে, ছাত্র সংগঠন কিভাবে কাজ করবে, যদি এটা করা হয়, আমি তাহমিদ আল মুদ্দাসির চৌধুরী আমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে কোনো সম্পর্ক থাকবে না। এটা আমি লাইভ ক্যামেরা বলতেছি, অন লাইভ বলতেছি, যদি এটা হয় তাহলে থাকবে না। এখন পর্যন্ত আমরা দেখেছি যে আসলে নাগরিক কমিটির সিদ্ধান্ত এবং বৈষম্য বিরোধী সিদ্ধান্ত আলাদা হতে। আপনি দেখবেন সর্বশেষ যখন হচ্ছে জুলাই প্রোক্লেমেশন জারি নিয়ে এক ধরনের আলোচনা হয়, সেখানে কিন্তু সর্বশেষ আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা কিন্তু আমাদের সিদ্ধান্তে শেষ পর্যন্ত অটল ছিলাম। আমরা বলেছিলাম যে আমরা শহীদ মিনারের এই প্রোগ্রামটা করব এবং আমরা সেই প্রোগ্রামটা করেছিলাম। তার মানেটা হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে সরি নাই, এবং আমরা আশা করব যে যখন জাতির প্রয়োজন হবে ছাত্রদল এই ধরনের কোনো একটা ডিসিশন নিতে বিএনপির থেকে আলাদা সিদ্ধান্ত নেওয়ার সে সক্ষমতা রাখবে এবং তারা সেই সিদ্ধান্ত নেবে। এর পরবর্তীতে ভাই হচ্ছে এবি জোবাইরের একটা কথা বলেছিলেন, একটা পোস্টের কথা বলেছিলেন, যদিও এখানে আসলে ব্যক্তিগত জায়গা থেকে কি আসলে পোস্ট করছেন সেটা আসলে আমি এখানে সাফাই গাওয়ার মতো কেউ না। তো ওনার পোস্টটা যদি আমি দেখি যে ছাত্রদল আজকে ভিসি স্যারের সাথে বাগবিতণ্ডায় লিপ্ত হয়েছে যাতে দ্রুত ডাকসু না দেওয়া হয়। এবং এখানে আপনার বাগবিতণ্ডা এটা হচ্ছে একটা সাবজেক্টিভ ম্যাটার, যে এটাকে আসলে ভিন্ন ভিন্নভাবে ব্যাখ্যা করা যায়। যখন আপনার সাথে আমার তর্ক হবে, সেই তর্কটাকে আমি আরেকটু বড় করে বাগবিতণ্ডা বলতে পারি। এরপরে যেটা আপনাকে বলেছি যে ডাকসু দ্রুত না দেওয়া হয়, এই জায়গাটা হয়তো একটু কিছুটা মিসকোট হতে পারে। এবং সেই জায়গাতে আমি আপনাকে অলরেডি বলেছিলাম যে আলোচনা যখন আসলে শিক্ষার্থীদের মধ্য থেকে ডাকসু চাই কথাটা আসছিল, তখন বলা হয়েছিল যে মবের মুখে যাতে ডাকসু কেন্দ্রিক কোনো সিদ্ধান্ত নেওয়া না হয় এবং এই কেন্দ্রিক কোনো আলোচনা না হয়। আমি নাসির ভাইয়ের কাছে শেষ প্রশ্ন, আপনার ব্যাখ্যা দিয়েছে এবি জুবাইরের পোস্টের, আর আপনার কাছে সপ্তম দফা নিয়ে প্রশ্ন যে যখন আপনারা তাদের নেতৃত্বে আন্দোলনে ছিলেন তখন দাবি তো এটি ছিল দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ চায় তারা। একদম স্পষ্টভাবে বলছি, আজকে গণমাধ্যমে বলছি, যখন জুলাই এবং আগস্টের আন্দোলন হচ্ছিল, যখন 9 দফা প্রণীত হচ্ছিল বা 9 দফা যখন আমাদের কাছে উপস্থাপন করা হচ্ছিল, তখন সপ্তম দফা নিয়ে আমি ব্যক্তিগতভাবে আমরা সমন্বয়ক আব্দুল কাদেরকে আমরা আমাদের মতামত দিয়েছি যে সপ্তম দফা কোনোভাবে 9 দফার মধ্যে থাকতে পারবে না। এটি আমি আজকে গণমাধ্যমে বলছি। আব্দুল কাদের আমাদেরকে জুলাই মাসে বলেছিলেন যে সপ্তম দফা পরবর্তী সময়ে, অর্থাৎ যেই তারিখে আমাদের কাছে আসছিল তখন তার পরবর্তীতে এটি থাকবে না, এবং তার পরবর্তী একটি প্রেস রিলিজে সপ্তম দফা আসলে ছিলই না। পরবর্তী সময়তে আপনি দেখেছেন যে সপ্তম দফা, অষ্টম দফা, নবম দফার দিকে যায়নি, আমরা আসলে এক দফার দিকে চলে গিয়েছিলাম। তখন দলীয় রাজনীতি নিয়ে যে কথাবার্তা, সেটি নিয়ে আসলে কথাবার্তার প্রয়োজন হয়নি। কিন্তু তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তখনকার নেতৃবৃন্দরা আমাদেরকে স্পষ্টভাবে বলেছে দলীয় ছাত্র রাজনীতি বন্ধের বিষয়ে যে দফা, সপ্তম দফা, সেটি 9 দফার মধ্যে আর থাকবে না। আমি আজকে গণমাধ্যমে এখানে বলছি। সুতরাং এটি তখন পেশ করার পরে যখন আমরা আপত্তি তুলেছিলাম যে এই দফাটি থাকলে আমাদের আপত্তি রয়েছে, তখন আব্দুল কাদের আমাদেরকে বলেছে, আমরা আজকে গণমাধ্যমে বলছি যে সপ্তম দফাটি 9 দফার মধ্যে পরবর্তী সময়ে আর অন্তর্ভুক্ত হবে না, এবং সেটি তখনই নিষ্পত্তি হয়ে গিয়েছিল। পরবর্তী সময়তে আসলে আমরা এক দফার মধ্যে চলে গিয়েছিলাম, আমাদের কনসেন্ট্রেশনটা ছিল না। এর বাইরে আমাদের আর একটু সামান্য বক্তব্য রয়েছে। পরবর্তী সময়ে আপনি দেখেছেন যে 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান যখন সফল হয়েছে, তখন বাংলাদেশের
একটি ছাত্র সংগঠন যারা এই যে বারবার যেটি বলছি যে 5ই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পরবর্তী সময়ে ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করেছে, তারা বিভিন্ন ক্যাম্পাসগুলোতে দলীয় ছাত্র রাজনীতি বন্ধ করার জন্য মানববন্ধন করেছে। আমি আপনাকে স্পেসিফিক করছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক ছাত্র শিবিরের, তিনি এই পদ পাওয়ার 2 দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে তিনি মানববন্ধন করেছিলেন দলীয় ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে। ঠিক 2 দিন পরে তিনি ছাত্র শিবিরের ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক হয়েছেন। তার আগে আরেকটি গল্প বলছি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক মানববন্ধন করেছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্মুখে, তার 21 দিন পর তিনি ছাত্র শিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক হয়েছেন। আমরা ছাত্রলীগেরও পদ ছিলেন। আমরা মনে করছি এই যে সপ্তম দফা নিয়ে আমাদের বৈষম্যবিরোধী আন্দোলন যখন চলছিল, আমরা তখন আমাদের আপত্তি বিনয় সহিত বলেছিলাম, এবং তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যেহেতু পারস্পরিক যোগাযোগ ছিল, তখন তারা বলছে এই দফাটি আর অন্তর্ভুক্ত হবে না। তারপরক্ষণে 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে শিবির এই দফাটা নিয়ে আসছিল, এবং শিবির সাধারণ শিক্ষার্থীদের সাথে এক ধরনের দ্বিচারিত আচরণ করেছে, এক ধরনের প্রতারণা করেছে এই দফাটা নিয়ে। কারণ আব্দুল কাদের 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে বলেছিলেন প্রকাশ্যে যে শিবিরের তখনকার নেতৃবৃন্দরা সপ্তম দফা অন্তর্ভুক্ত করতে আব্দুল কাদেরকে চাপ দিয়েছিলেন এবং সেজন্য করেছে। এক মিনিট করে ছাত্র দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বিরাজনীতিকরণ কেন মনে করেন, 1 মিনিট একটু বলবেন। আমরা যেটি মনে করছি, দলীয় ছাত্র রাজনীতি যদি বাংলাদেশে গত 15.5 বছর ধরে খুনি সংগঠন, যে সংগঠন ইতিমধ্যে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ হয়েছে, সেই সংগঠন বাংলাদেশে যে রকম রাজনীতি কায়েম করেছে, বিশেষ করে ছাত্র রাজনীতি, পিটিয়ে মানুষ পেরে ফেলা, জোর করে মিছিলে নেওয়া, গেস্টরুম নির্যাতন, যাবতীয় নেতিবাচক রাজনীতি যে কায়েম করেছে, তার বিপরীতে মানুষ দলীয় ছাত্র রাজনীতির বিষয়ে এক ধরনের নেতিবাচক ধারণা তৈরি রয়েছে। কিন্তু আমরা মনে করছি দলীয় ছাত্র রাজনীতি এটি দোষের কিছু নয়। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো আদর্শ তো বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের উপর চাপিয়ে দেয়, দোষের কিছু নয় বলে আমরা মনে করছি। চাই যে সপ্তম দফা নিয়ে আপনারা 2 বার 2 রকম কথা বলেছেন, এরকম। আচ্ছা, এখানে যেটা বিষয় সেটা হচ্ছে আসলে লেজুর ভিত্তিক দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির সাথে আসলে ছাত্র দলের কি সমস্যা আমি জানি না। এখানে শুধুমাত্র দলীয় রাজনীতির কথা বলা হয় না, বলা হচ্ছে লেজুর ভিত্তিক। অর্থাৎ লেজুর ভিত্তি বলতে আমরা অলরেডি বুঝেছি যে লেজুর ভিত্তি বলতে আপনি আপনার যে মাদার অর্গানাইজেশন তার বাইরে আসলে যেতে পারেন না, আপনার ডিসিশনগুলো নেওয়ার ক্ষমতা আমরা এককভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিদ্ধান্ত গ্রহণ করে, এবং যদি এককভাবে হয় তাহলে ছাত্রদল কখনোই আসলে লেজুর ভিত্তিক সংগঠনের মধ্যে পড়ে না। তাহলে আসলে ছাত্রদল কেন এটাকে আসলে বিরাজনীতিকরণ মনে করবে বা এটাকে থ্রেট মনে করবে, এটা একটা প্রশ্ন। না, এখানে দুইটি বিষয়, একটা হচ্ছে দলীয় ছাত্র রাজনীতি বন্ধ, আর একটা হচ্ছে লেজুর ভিত্তি, দুইটি কিন্তু আলাদা বিষয়। আমরা বলছি দলীয় ছাত্র রাজনীতি বন্ধ করার যে দফাটি, সপ্তম দফা, সেটি আমরা সেটি বিষয়ে বলেছি। মানে এখানে আসলে সপ্তম দফায় কি দলীয় ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা ছিল নাকি আসলে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি? দুইটাই ছিল, দুই শব্দ, দলীয় ছাত্র রাজনীতি ছিল এবং লেজুর ভিত্তিক শব্দটাই ছিল। দলীয় লেজুর ভিত্তিক, জি মানে দলীয় লেজুর ভিত্তিক। এখানে আসলে ওই যে দলীয় লেজুর ভিত্তিক ফ্রেজটা এই জন্য ইউজ করা হয়েছে যাতে হচ্ছে মাদার অর্গানাইজেশনের লেজুর ভিত্তি করে এমন সংগঠনগুলোকে বোঝানোর জন্য। তার মানেটা হচ্ছে এটা খুবই সিম্পল, যেই ছাত্র সংগঠনটা আসলে অর্গানিক্যালি ফর্ম করবে, অর্গানিক্যালি তারা হচ্ছে রান করবে, ফাংশন করবে, সেই সংগঠনটা দলীয় লেজুর ভিত্তি মুক্ত, সেই ছাত্র সংগঠনটা চলতে আমাদের কোনো সমস্যা নাই। অসংখ্য ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আবার আগামীকাল দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।